কম বেশি বেশিরভাগ মানুষেরই চাহিদার শেষ নেই। এর একটা ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে। কারোর যদি শেখার চাহিদা বা খিদে থাকে, সে কোনোদিনও থেমে থাকে না। যতদিন এই মনটা বেঁচে থাকবে, ততদিন সে উন্নত থেকে উন্নততর হবে। সে খুব সুখী। আর যদি এই চাহিদা ভোগবিলাসের হয়, তাকে আপাত দৃষ্টিতে সুখী বলে মনে হলেও সে খুব দুঃখী হয়। তাহলে কারোর যদি কোনো চাহিদাই না থাকে, সেও খুব সুখী। এগুলো শুধু গল্প বলা নয়, অভিজ্ঞতা। জায়গাটার নাম মনোহরপাড়া। কৃষিপ্রধান এলাকা হলেও এখানে চাকুরিজীবী লোকের সংখ্যাও কম নয়। মধ্যবিত্ত এবং অবস্থাপন্ন সব লোকেরই অল্প বিস্তর কৃষি জমি আছে। আর মনোহরপাড়ায় যারা খুব দরিদ্র, যাদের নিজস্ব কোনো জমি নেই, তারা অন্যের জমিতে চাষের কাজ করে যা মজুরি পায়, তাই দিয়েই সংসার চালায়। পাড়ার মধ্যে এই দুটি বাড়ি বহু বছর ধরে পাশাপাশি আছে। এটি গিরিধারী বাবুর বাড়ি। ইস্টার্ন রেলওয়ের বড় অফিসার ছিলেন। এলাকায় অনেকগুলো ছেলেকে চাকরির ব্যবস্থাও করে দিয়েছেন। যদিও তার নিজের ছেলে ইন্দ্রনীল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর এটা হলো চুনিরাম পাত্রের বাড়ি। সারা জীবন চুনিরাম লোকের জমিতে কাজ করলেও তার ছেলে পরেশ 2 বিঘা জমি কিনেছে। ঠিক 9টা বাজলেই ইন্দ্রনীলের ছেলে সৌম্যদীপ স্কুলের জন্য বের হয়ে যেত। নিজস্ব গাড়িতে ড্রাইভার রতন স্কুলে নিয়ে যেত। স্কুলে যাওয়ার সময় ইন্দ্রনীলের স্ত্রী জয়শ্রী দরজার কাছে দাঁড়িয়ে থাকত। সৌম্যদীপ পিটার মেমোরিয়াল স্কুলে পড়ত। কাছাকাছি এলাকার মধ্যে সবথেকে নামকরা সিবিএসসি স্কুল। এই স্কুলের ছাত্রছাত্রীদের কেউ না কেউ প্রতি বছরই সারা দেশের মধ্যে র্যাঙ্ক করে। তাই অনেক দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এই পিটার মেমোরিয়ালে ভর্তি হয়। এখানে অ্যাডমিশন নেওয়াটাও সহজ নয়। একটা টেস্ট দিয়ে পাশ করলেই তবেই এই স্কুলে ভর্তি হওয়া যায়। তাছাড়া এই স্কুলে পড়াশোনার খরচও খুব বেশি। সৌম্যদীপকে স্কুলে দিয়ে আসার পর 9:30টার সময় ইন্দ্রনীল তাদের নিজস্ব গাড়িটা নিয়েই অফিসে যেত। রাজীবনগরে তার অফিস। গাড়িতে অফিস যেতে বাড়ি থেকে মিনিট 15 লাগতো। বিএ পাশ করা পরেশ তার ছেলে মুকুলকেও পিটার মেমোরিয়ালে ভর্তি করার জন্য ভেবেছিল, কিন্তু অতিরিক্ত খরচের জন্য আর এগোয়নি। অ্যাডমিশন টেস্টের জন্য ফর্ম তুলেও ছেলেকে আর পরীক্ষায় বসায়নি। পরে সকালবেলা চাষের কাজের জন্য বের হয়ে যায়। অনেক কষ্ট করেই কেনা জমিতে চাষ করার জন্য। গ্র্যাজুয়েট হয়েও কোনো চাকরি পায়নি। বাবা চুনিরাম হতদরিদ্র বলতে যা বোঝায় ঠিক তাই ছিলেন। জমিতে সারা বছর কাজ থাকতো না, তাই সংসারে নিত্য অভাব ছিল। দুবেলা ভালো করে খাওয়াটুকুও জুটত না। তা সত্ত্বেও পরেশ নিয়মিত স্কুলে যেত। একদিনও স্কুল কামাই করতো না। এত গরিবের ঘরে পরেশের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে স্কুলের শিক্ষক, পাড়াপড়শি সবাই বই, খাতা, পেন ইত্যাদি কিনে দিয়ে সহযোগিতা করত। বাড়ি, গাড়ি, অর্থ, সম্মান কোনো কিছুরই কোনো অভাব নেই। তবুও বাড়িতে মানসিক শান্তি নেই। বাবা, ছেলে কি শাশুড়ি, বৌমা সবাইয়ের সঙ্গে সবাইয়ের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। সেইভাবে প্রাণ খুলে একজোট হয়ে থাকাটা অনেক কম। এটা যেন একটা অনেক পরিচিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গিরিধারী বাবুর বাড়িতেও এই একই সমস্যা ছিল। সবাই সবাইয়ের মধ্যে একটা দূরত্ব ছিল। কেউ কারোর কাজে সন্তুষ্ট নয়। একদিন রাত তখন 11টা বাজে। গিরিধারী বাবু আর তার স্ত্রী লতিকা দেবী বারান্দায় দাঁড়িয়ে আছেন। ছেলে ইন্দ্রনীল এখনো অফিস থেকে বাড়ি ফেরেনি। সময় মতো বাড়ি ফেরার কথা বললেও ইন্দ্রনীল কথা শোনে না, বিরক্ত হয়। বাবার সঙ্গে ছেলে খুব একটা কথা বলে না। বাবাও বিশেষ কিছু বলে না, সব চুপ করে দেখেন। যা বলার মা লতিকা দেবীই বলেন। বেশি বললে ইন্দ্রনীল বলে, অনেক ওয়ার্কলোড, টার্গেট অ্যাচিভ করতে না পারলে প্রমোশন আটকে যাবে, ওসব তুমি বুঝবে না। বাবা মা ছেলের জন্য উদ্বিগ্ন হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে কি হবে। স্ত্রী জয়শ্রী এই ব্যাপারে অতটা চিন্তা করতো না, যেন এটা কোনো ব্যাপারই না, দেরি হতেই পারে, বরঞ্চ সময়টাকে কাজে লাগাতো। বন্ধু বান্ধব কিংবা বাপের বাড়িতে ভয়েস কল অথবা ভিডিও কল করে আরাম করে বসে গল্প করতো। আরো ভালো করে পড়াশোনা করতে পারিস, তাই ওই স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে মাঝে মধ্যে লতিকা দেবী ইন্দ্রনীলের খোঁজ নিতে ঘরের দরজা খুলেও ভিতরে আসতেই ইতস্তত বোধ করতেন। ভালো, সেই দিনই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
গ্রামের তাই প্রাইমারি দরজাটা স্কুলে আবার নিয়ে বন্ধ করে চলে যেতেন। এদিকে সৌম্যদীপ অনেক রাত পর্যন্ত তার পড়ার ঘরে পড়াশোনা করত। এতটুকু ছেলে হলে কি হবে, তার পড়াশোনার চাপ ছিল পাহাড় প্রমাণ। অনেক রাতে ইন্দ্রনীল মদ্যপ অবস্থায় গাড়ি ড্রাইভ করেই বাড়ি ফিরত। কারোর কিছু বলারও উপায় ছিল না। আবার ছুটির দিনে ইন্দ্রনীল বাড়িতে থাকলেও জয়শ্রীর সঙ্গে নিত্য অশান্তি। জয়শ্রী তার কোনো বন্ধুর হীরের গয়না দেখেছে, সেটাই ওর চাই। বাপের বাড়ি, বন্ধুর বাড়ি কিংবা শপিং মল ইত্যাদি সব জায়গায় নিয়ে যাওয়ার চাপ দিত। এবার পুজোয় সিঙ্গাপুরে ট্যুর করার কথা হয়েছিল, এখনও কেন টিকিট কাটা হলো না। এই সমস্ত বিষয় ছিল অশান্তির মূল কারণ। অন্যদিকে সৌম্যদীপের রেজাল্ট আরও কেন ভালো হলো না। খেলা, বন্ধুবান্ধব একদম বন্ধ। আরও পড়তে হবে, আরও ভালো রেজাল্ট করতে হবে, না হলে সবাইকে কি করে বলবে যে আমার ছেলে জিনিয়াস। এই সব নিয়ে জয়শ্রী আর ইন্দ্রনীল ছেলেকে খুব বকাবকি করে। উচ্চশিক্ষিত, উন্নত জীবনযাপন, সুদর্শন বাড়ি গাড়ি, গ্রামের লোকের কাছে খুবই সম্মানের এই বাড়িটার অন্দরমহলে কেউই কিন্তু ভালো নেই। এমনকি একরত্তি এই ছেলেটাও না। বড়দের চাহিদা মেটাতে গিয়ে তার নিজের শৈশব বিপন্ন হয়ে গেছে। খেলা নেই, বন্ধু নেই, শুধু পড়া আর পড়া। এদিকে চুনিরামের বাড়ির চিত্রটা পুরো অন্যরকম। মাটির বাড়ি, খড়ের চাল, কোনো আভিজাত্য নেই। রাস্তায় দাঁড়িয়ে হয়তো কেউ বলবে, আহারে এরা কত গরিব, কতই না দুঃখে আছে। কিন্তু মোটেই তা নয়। সকালবেলা চা খেতে বসে কত গল্প, ছেলে বাবা তাদের নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা একে অপরকে বলছিল। আর চুনিরামের স্ত্রী মেনকা দেবী আর তার বৌমা বিমলা সেই সব গল্পগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল। তখন পাশের ঘরে পরেশের ছেলে মুকুল পড়াশোনা করছিল। চুনিরাম তার নাতিকে বলে, দেখ তোর বাবার পড়াশোনার খুব ঝোঁক ছিল, কিন্তু তখন আমাদের ভালো করে খাবারও জুটত না। বিভিন্ন লোকের সাহায্য নিয়ে কোনো রকমে বিয়ে পাশটা করেছে। এখন তো আমাদের অবস্থা অতটা খারাপ নয়, তাই যতদূর ইচ্ছা তুই পড়াশোনা করে যাবি। তোর বাপ ঠাকুরদা তোর সঙ্গে আছে জানবি। আগে দুবেলা ভালো করে খেতে পেত না, এখন খাওয়া পড়ার কোনো অভাব নেই। এতেই পরিবারটা কত খুশি। সবাই সবাইয়ের নিজের লোক, সবাই সবাইকে বিশ্বাস করে। সত্যিকারের সুখী পরিবার। কারণ এরা অর্থ, ভোগ, লালসা, পদমর্যাদার পিছনে ছোটে না। পরিশ্রম করে যেটা পায় সেটাতেই খুশি হয়। বর্তমানটাকে উপভোগ করে আর ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখে। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর অনেক শেয়ার করো। আর এরকমই সুন্দর সুন্দর গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। তাহলে নিত্য নতুন গল্প আমাদের চ্যানেলে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।